করোনার ভয়াল আক্রোশে আতঙ্কিত, তখন এই সরকার কর্তৃক অনলাইন শিক্ষা কার্যক্রম, এই অনলাইন শিক্ষা কার্যক্রমের আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আমার এই ক্লাস দেখবে তাদের সবাইকে আমি শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি বিভাসচন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, আব্দুল লতিফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, উত্তরা, খুলনা। আজ আমি অধ্যায় 11 পরিসংখ্যান থেকে আলোচনা করব এবং যে বিষয়গুলো আমরা আজ আলোচনা করব এবং সমস্যার সমাধান করব তা হলো সারণী থেকে কর্মজোড়িত গণসংখ্যা, সারণী থেকে কর্মজোড়িত গণসংখ্যা নির্ণয় করা, তারপর সারণী থেকে গাণিতিক গড় নির্ণয় করা এবং সারণী থেকে মধ্যক ও প্রচুরক নির্ণয় করা। এই আজকে আমাদের পাঠের সেকেন্ড পর্ব। তাহলে আমরা মূল বিষয়ে প্রবেশ করি। প্রথমে যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে ক্রমজোড়িত গণসংখ্যা সারণী তৈরি করা। তাহলে আমাদের এখানে একটা সারণী দেওয়া আছে, এর থেকে আমরা ক্রমজোড়িত গণসংখ্যা সারণী তৈরি করি। ক্রমজোড়িত গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে আমাদের 3টে কলাম কাটতে হবে, আর আমরা এইভাবে সারণীটা তৈরি করে নেব। এভাবে আমরা 6টা শ্রেণী আর 3টে কলাম, 1 2 3 4 5 6, এই এখানে লিখবো আমরা শ্রেণী ব্যক্তি, এখানে লিখবো গণসংখ্যা, এখানে আছে ক্রমজোড়িত গণসংখ্যা। ক্রমজোড়িত গণসংখ্যা শ্রেণী ব্যক্তি আমরা এখানে দেখে দেখে লিখি 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65। গণসংখ্যা আছে 3, 10, 18, 25, 8, 6। এখন এখানে মোট n সমান আমরা এগুলো যোগ করি। 8 × 3 11, 11 আর 5 16, 16 আর 24, 24 আর 6 30, 0 3 4 4 আর 5 6 7 70। আচ্ছা, এখন ক্রমজোড়িত গণসংখ্যা করতে গেলে আগে এইখানে প্রথম সারণীতে যে প্রথম
শ্রেণী ব্যক্তি 3 আছে, তোমরা 3 লিখলাম। গণসংখ্যা 3, 30 থেকে 35 এর ভিতরে 3 আছে, 3 লিখলাম। এখন আমরা এই প্রথম যে গণসংখ্যাটা আছে এর দ্বিতীয় ঘরেরটা যোগ করবো, তাহলে 3 যোগ 10 সমান সমান 13। এবার এই 13-এর সাথে 13 যোগ 18, এখন এই 31 সাথে যোগ করবো আমরা 25, তাহলে হবে হচ্ছে 6 56। এখন এই 56-এর সাথে যোগ করব 8, 56 আর 8 64। এই 64-এর সাথে যোগ করব 64 যোগ 6 হবে হচ্ছে 70। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এইখানে n এর মান যা আছে গণসংখ্যার যোগ করে 70 হয়েছে, এইখানেও যে আমার 70 মিলছে। এইটা আছে ক্রমযুক্ত গণসংখ্যার সারণী। এটা হচ্ছে কি ক্রমযুক্ত গণসংখ্যার সারণী। এখন আমরা এই সারণী থেকে আমরা গাণিতিক গড় নির্ণয় করব। গাণিতিক গড় নির্ণয় করার সময় আমাদের কলাম কাটতে হবে 4টে। গাণিতিক গড় নির্ণয় করার সময় কলাম কাটতে হবে 4টে। আমরা এটাই ব্যবহার করি। শ্রেণী ব্যক্তি হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যবিন্দু xi, গণসংখ্যা fi, এখানে শ্রেণীর মধ্যবিন্দু গুণ গণসংখ্যা, আমরা সংক্ষেপে xi fi লিখলাম। এখন এই মধ্যবিন্দু নির্ণয় করার নিয়ম আছে কি, শ্রেণীর উচ্চসীমা আর নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ শ্রেণীর উচ্চসীমা আর নিম্নসীমার গড়। তাহলে এই 30 আর 35 যোগ করলে আসছে 65, 65 2 দিয়ে ভাগ করলে 32.5। তাহলে এখানে আমরা করবো হচ্ছে 32.5, 35 দুগুণে 64 আর 1 রে 2 ভাগ করলে 0.5, এই 32.5। এখন আমরা এইরকম একটা বের করে নিয়েছি, দুটো যোগ করে উচ্চসীমা নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমার মধ্যবিন্দু হয়েছে। এখন আমরা এখানে ডিফারেন্স আছে কত, শ্রেণী ব্যাপ্তি আছে 6, 30 থেকে 35 পর্যন্ত 6 ডিফারেন্স আছে, আমরা সে 6। এখন এই প্রত্যেকটা ডিফারেন্স এর সঙ্গে যোগ করে করে যাব, তাহলে 32 আর 6 38, 38.5, 38 আর 6, 38 আর 6 44, 44.5, 44 আর 6, 44 আর 6 50.5, 50 আর 6 56.5, 56 আর 6 56 আর 6 62.5। গণসংখ্যাটা আমরা দেখে দেখে লিখে দেবো, 3 10 18 25 8 6। এখানে মোট n সমান 70, এগুলো যোগ করে হবে 70। এখন এখন আমরা এই যে এখানে xi fi এটারে আমরা গুণ করব, তাহলে 32.5 রে
32.5 এর আমরা 3 দিয়ে গুণ করব। 32.5 গুণ 3 হবে হচ্ছে 97.5। তাহলে প্রথম xi এফআই হবে 97.5। আচ্ছা, তারপর একটা আছে 38.5 কে 10 দিয়ে গুণ করলে হবে 385। এটা 10 দিয়ে গুণ তো আমরা সহজে ভাবতেছি 385। আচ্ছা, এবারে 44.5 কে গুণ করব 18 দিয়ে। 44.5 গুণ 18 হবে হচ্ছে 801। 801। তারপর একটা গুণ করব 50.5। 50.5 গুণ 25 হবে হচ্ছে 1262.5। 1262.5। তারপর একটা 56.5। 56.5 গুণ 8 হবে হচ্ছে 452। 452। তারপর একটা গুণ দেবো আমরা 62.5 রে। 62.5 গুণ 6 হবে হচ্ছে আমাদের 375। 375। এখন আমাদের এইগুলো যোগ করতে হবে। সমষ্টি, যে সমষ্টি এইভাবে নির্ণয় করা হয় সেগুলো আছে এই xi এফআই সমান, এখানে আমরা সমষ্টিগুলো করব। তাহলে এগুলো যোগ করলে হবে 452। 452 যোগ 1262.5 যোগ 801। 801 যোগ 385। 385 যোগ 97.5। 97.5 হবে আছে 3373। 3373। এখন গাণিতিক গড় দেখো, আমি এখানে একটা সূত্র লিখে রাখছি। গাণিতিক গড়ের সূত্র সামেশন xi fi বাই n। তাহলে আমরা এখানে লিখব অতএব গাণিতিক গড়। অতএব গাণিতিক গড় সমান এই সামেশন xi fi বাই n। তাহলে xi fi পাইছি, সমষ্টি পাইছি 3373। 3373 বাই n হচ্ছে 70। এখন এইটার আমরা ভাগ করব। ভাগ হচ্ছে 70 হবে 48.185। তাহলে আমরা যদি এখানে দুই অঙ্ক রাখতে চাই তাহলে আমরা লিখব 48.19 লিখে দেবো। কারণ আমরা জানি যে কয় অঙ্ক আমরা রাখবো পয়েন্টের পরে তার বাইরে যদি 5 থাকে বা 5-এর বেশি থাকে তাহলে আমরা বামের যে অঙ্কটা আছে তার সাথে 1 যোগ করব। সেই হিসাবে আমাদের 48.19। অতএব গাণিতিক গড় সমান 48.19। 48.19। এবার আমরা গাণিতিক গড় শিখলাম। এবার আমরা মধ্যক এবং প্রস্রব নির্ণয় করব। মধ্যক এবং প্রস্রব নির্ণয় করতে গেলে আমাদের প্রথম আমাদের 3টে ঘর কাটতে হবে। একটা আছে
শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা আর এটা আছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা এই যে এখানে গণসংখ্যাটা এখানে লিখি, তাহলে আমাদের এখানে মোট হয়েছিল 70, আর গণসংখ্যা এখানে 3 আর 10 13, 13 আর 18 যোগ করে কত হবে? 8 3 11 31, 31 আর 25 যোগ করে কত হলে 6 56, 56 আর 8 64, 64 64 আর 6 70। তাহলে এখানে n সমান সমান 70, অতএব n/2 সমান সমান 70/2 সমান সমান 35। এখন আমাদের খেয়াল করতে হবে, মধ্যক শ্রেণী বের করতে গেলে আমরা এই যে n/2, আমরা কোনো কিছু একটা মধ্যমান বের করতে গেলে যখন 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের মোট গণসংখ্যা ছিল 70, n = 70 ছিল, n সমান সমান 70 ছিল, সেই 70 এর 2 দিয়ে ভাগ করলে আমাদের 35 আসে। এখন এই 35 সংখ্যাটা ক্রমযোজিত গণসংখ্যার কোথায় আছে? কোন শ্রেণীতে ক্রমযোজিত গণসংখ্যার কোন শ্রেণীতে এই আমাদের এই 35 আছে? এখানে খেয়াল করো, প্রথমে 3 আছে, তারপরে 13 আছে, 31 আছে, কিন্তু এখানে আল্লাহ করছে 35, তাহলে 35 এখানে অবস্থিত, 35 কিন্তু এখানে। তাহলে আমাদের মধ্যক শ্রেণী হবে 48 থেকে 53। অতএব মধ্যক শ্রেণী, এই মধ্যক শ্রেণীটা বের করা একান্ত জরুরি। মধ্যক শ্রেণী সমান সমান 48 থেকে 53, এটা আছে মধ্যক শ্রেণী। এখন মধ্যক নির্ণয়ের সূত্র আমরা এখানে লিখেছি। মধ্যক নির্ণয়ের সূত্র লিখেছি কি? মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখানে L সমান সমান, এখন আমাদের এটা আলোচনা করার দরকার। L সমান সমান আছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মানে মধ্যক শ্রেণী আমরা যেটা ঠিক করেছি তার নিম্ন সীমা আমরা দেব আছে L। তাহলে মধ্যক শ্রেণী আমরা পাইছিলাম আছে 48 থেকে 53, তাহলে এখানে নিম্ন সীমা হচ্ছে 48। আচ্ছা, n/2 আগেই বের করেছি, n/2 সমান সমান ছিল আছে 35। fc আছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী এইটা ছিল, তার গণসংখ্যা 25, তাহলে আমরা সেই 25 লিখে দিলাম, 25। আর একটা জিনিস থাকে, সেটা আছে না, সরি, এটা ভুল আছে, এটা fc আছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে এখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এইটা, তার পূর্ববর্তী শ্রেণী ছিল 31, তাহলে আমরা 31 এখানে লিখবো 31। এবার fm যেটা আমি বলছিলাম, fm আছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাহলে এইটা আমাদের fc ছিল, আর fm আছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এইটা আছে fm, তাহলে এটা আছে 25। আর এই শ্রেণী ব্যাপ্তি ছিল 6 কি করে হয়েছে? এখানে 30 31 32 33 34 35 6। এখন এই হিসাবগুলো যদি আমরা ওই সূত্রে পাঠাই দিই, অতএব মধ্যক L আছে 48 প্লাস n/2 ছিল 35, fc ছিল 31,
ইন্টু এইচ ছিল 6, এইচ ছিল 6 আর এফএম ছিল 25। তাহলে 48 যোগ, এখান থেকে আমরা আগে বিয়োগ করে নিই, তাহলে থাকে আছে 4, 4 4 24, 24/25। তাহলে 48 যোগ 24 রে এখন 25 দিয়ে ভাগ করলে কত হয়, আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে 24 ভাগ 25 হবে আসছে 0.96, 0.96, 0.96। তাহলে এর সঙ্গে যোগ করে দিলে 48.96। তাহলে মধ্য পাবে এটা। তাহলে আমরা সারণী থেকে গাণিতিক গড় এবং মধ্য নির্ণয় করা। এইবার পর্ব আছে প্রস্রব। তাহলে প্রস্রব করতে গেলে আমাদের এই পার্টটা লাগছে না, আমরা এই চার্ট থেকেই আমরা প্রস্রব নির্ণয় করতে পারব। অর্থাৎ আমরা এই গণসংখ্যা পর্যন্ত রাখলে আমাদের হবে। এখান থেকে আমরা প্রস্রব নির্ণয় করতে পারব। প্রস্রব নির্ণয় করতে গেলে আমাদের কলাম কাটতে হবে দুটো, একটা থাকবে শ্রেণী ব্যক্তি, একটা থাকবে শ্রেণী ব্যক্তি, আর একটা থাকবে আছে গণসংখ্যা। তাহলে আমাদের এখন দেখতে হবে যে কোন শ্রেণীতে বেশি সংখ্যক গণসংখ্যা আছে। তাহলে প্রদত্ত সারণীতে বেশি সংখ্যক গণসংখ্যা আছে, বেশি সংখ্যক গণসংখ্যা এই যে 1 3 10 18 25 এইখানে আছে। তাহলে এর কত শ্রেণীতে 48 আছে, 48 থেকে 53 শ্রেণীতে। তাহলে অতএব প্রস্রব শ্রেণী হবে 48 থেকে 53। এইটা আছে প্রস্রব শ্রেণী। তাহলে প্রস্রব সমান সমান এই যে সূত্র ব্যবহার করব আমরা, এটা L প্লাস F1 নিচে ভাগ আছে F1 প্লাস F2 ইনটু H। এখানে আমরা সেইভাবে হিসাবগুলো লিখে নেব। এখানে L আছে প্রস্রব শ্রেণীর নিম্ন সীমা, তাহলে 48। F1 আছে প্রস্রব শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। অর্থাৎ প্রস্রব শ্রেণীর গণসংখ্যা ছিল 25 আর তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা ছিল 18। এই দুটো বিয়োগফল আছে F1। তাহলে এটা হবে আছে 8 এর বদলে 15 8 7 15 7 18 7 25। আর F2 সমান সমান প্রস্রব শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 8। তাহলে 25 থেকে 8 বিয়োগ করতে, 25 থেকে 8 বিয়োগ করলে 8 আর কত হইলে 15 28 7 15 হাতে 1 17। আর H আছে 6। তাহলে প্রস্রব আমরা 48 যোগ উপরে দেবো আছে 7 আর নিচে F1 F2, তাহলে 7 যোগ 17 গুণ H এর মান আছে 6। তাহলে 48 যোগ 6 7 42 উপরে দিলাম আর নিচে আছে 17 আর 7 18 19 20 21 22 23 24, এখানে 24। তাহলে 48 যোগ আমরা এই যে এখন ক্যালকুলেটরে আমরা 42 এর ভাগ করে নেব হচ্ছে 24 দিয়ে। 42 ভাগ 24 হবে হচ্ছে 1.75। তাহলে এখানে হবে 1.75, 1.75।
তাহলে হবে হচ্ছে 49.75। এটা হবে প্রশ্ন। তাহলে শিক্ষার্থী বৃন্দ, আমরা আজকের পাঠের যে শিখন ফলটা আমরা লিখেছিলাম সেই মতে আমরা সেগুলো আলোচনা করলাম এবং তার যে সমস্যাগুলো আমি শেখাতে চেয়েছিলাম সেগুলো করতে পেরেছি। হয়তো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখেছো। আর ক্লাসে যদি কোনো ত্রুটি বিচ্যুতি তোমাদের কাছে মনে হয় তাহলে আমাকে কমেন্ট করো। আমি পরবর্তী ক্লাসে সেগুলো এসে আরও ভালোভাবে শেখানোর চেষ্টা করব বা সংশোধন করে দেব। তাহলে আজ আর নয়, পরিশেষে কিছু কথা তোমাদের উদ্দেশ্যে। আজ এই করোনার যে পরিস্থিতি, তাতে আমরা কিন্তু অনেকেই সচেতন হচ্ছি না। অনেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করছে, কিন্তু না, শুধু ধর্মীয় দৃষ্টিকোণ, আমরা ধর্মীয় পথ অনুসরণ করব, কিন্তু যেটা বাস্তবতা সেটা তো আমাদের মেনে চলতেই হবে। সৃষ্টিকর্তা ভালো জিনিসের পাশাপাশি খারাপ জিনিসও সৃষ্টি করেছেন। ভালো জিনিসকে মানুষ পেতে মানুষ চাইবে, কিন্তু পাশাপাশি খারাপ জিনিসটাও অ্যাভয়েড করতে হবে, পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা যেমন আগুন এবং পানি সৃষ্টি করেছেন, আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, আগুন থেকে আল্লাহ তাআলা সতর্ক থাকতে বলেছেন। আবার পানি মানুষকে শীতল করে, প্রশান্তি দেয়। আল্লাহ তাআলা কখনোই বলেন নাই যে আগুনে হাত দিয়ে হাতটা পুড়িয়ে ফেলতে, তা থেকে সতর্ক থাকতে বলেছেন। করোনা একটা মরণবাদী ভাইরাস, এ থেকে সতর্ক থাকতে হবে। আমাদের নিজেকে সতর্ক রাখতে হবে, সচেতন নিজে হতে হবে, অন্য লোক যারা আছে তাদেরকে সতর্ক করতে হবে। তাই আমরা বিশ্বাসী না হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত যে সতর্কবাণীগুলো আমাদের উদ্দেশ্যে অহরহ প্রচার হচ্ছে সেগুলো আমরা মেনে চলি, নিজে ভালো থাকি, পরিবারকে ভালো রাখি, তথা দেশের মানুষকে এই দুর্যোগ থেকে ভালো রাখার চেষ্টা করি। সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।